This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ দিনভর শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলা রয়েছে অর্থাৎ ইডি আধিকারিকদের মারধরের মামলা, সেই মামলার অন্যতম মূল সাক্ষী ভোলানাথ ঘোষ তার দুর্ঘটনার শিকার। সে এটা কি দুর্ঘটনা নাকি কোনো চক্রান্ত ষড়যন্ত্র, সেই নিয়ে একের পর এক মন্তব্য, একের পর এক বক্তব্য সামনে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ভোলানাথ ঘোষের পরিবার এবং ভোলানাথ ঘোষের যে গাড়ির চালক তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অত্যন্ত পরিকল্পনা করে ষড়যন্ত্র করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এটা টার্গেট ছিল ভোলানাথ ঘোষ, অর্থাৎ মূল যে সাক্ষী সেই টার্গেট ছিলেন, কিন্তু ভোলানাথ ঘোষ কোনোভাবে প্রাণে বেঁচে গিয়েছেন, কোনো ক্রমে মারা গিয়েছেন দুর্ঘটনাস্থলেই তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির চালক। ট্রাক দিয়ে ধাক্কা মারা হয়েছিল ভোলানাথ ঘোষের গাড়ি। এবার এই যে ট্রাক, সেই ট্রাকের ফিটনেস ফেল, সেটার ইন্স্যুরেন্স সেটারও মেয়াদ শেষ এবং শুধু তাই নয়, বেশ কয়েকবার নামও বদল হয়েছে। আচ্ছা, এই যদি খুনের ষড়যন্ত্র হয় তাহলে সেই খুনের পেছনে এইরকম ধরনের একটা ট্রাক ব্যবহার করা হয়েছিল কেন, প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের তন্ময় প্রামাণিকও রয়েছে। তন্ময়, কেন এ ধরনের ট্রাক? আসলে আইনগত দিকগুলো কি এড়ানোর জন্যই? ঠিক এরকমই যতগুলো আমরা নাশকতার ঘটনা দেখি, সেখানে যে ধরনের গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ির ক্ষেত্রে মাঝে মাঝে দেখা গেছে যে হাত বদল হয়। এখানে ট্রাকটির প্রথম পয়েন্ট হচ্ছে হাত বদল হয়েছে দুবার। 3 নম্বর ব্যক্তি হচ্ছে আসাদ মোল্লা, যার কাছে এই ট্রাকটি রেজিস্ট্রেশন হয়েছে টেম্পোরারিভাবে বারাসাত। এবং আমরা নথি যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটির পারমিট ফেল করে গিয়েছে, পারমিট ছিল না, এবং এটির যে ফিটনেস সার্টিফিকেট সেটিও নেই, সেটিও ফেল করে গিয়েছে। ইন্স্যুরেন্স আজকে অর্থাৎ 10ই ডিসেম্বর পর্যন্ত। আইনগত ফারাক কোথায় কোথায় রয়েছে এই বিষয়ে আইনজ্ঞরা যেটা বলছেন যে এই ধরনের গাড়ি যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটায়, সেটা ইচ্ছাকৃত খুন হোক, অনিচ্ছাকৃত খুন হোক, যে কোনো দুর্ঘটনা হোক, সেক্ষেত্রে গাড়ির মালিক কোর্টে গিয়ে বেশ কিছু অ্যাডভান্টেজ পান আইনগতভাবে। সেখানে তিনি বলতে পারেন যে গাড়িটির ফিটনেস ছিল না, গাড়িটি হচ্ছে যে পারমিট ছিল না, অন্য কেউ গাড়িটি নিয়ে চলে গিয়েছে, নানান রকম অজুহাত দিয়ে কিন্তু এই আইনি জটিলতাকে বেশ কিছুটা সুবিধা নেওয়া যায়। এখানে প্রশ্ন উঠছে, আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলছেন যে যদি পরিকল্পনা করে খুন করা হয়ে থাকে বা খুনের চেষ্টা হয়ে থাকে, সেক্ষেত্রে কি আইনজ্ঞদের পরামর্শ নিয়েছিল যে আইনের কোন কোন জায়গা ফাঁকা রাখা যায়? তার জন্যই এমন ট্রাক ব্যবহার করা হয়েছে যে ট্রাকের ফিটনেস নেই, যে ট্রাকের পারমিট নেই, যে ট্রাকের আজকের ডেটে ইন্স্যুরেন্স শেষ হয়ে যাচ্ছে এবং এর আগে দুবার হাত বদল হয়েছে। এই প্রশ্নগুলি উঠে আসছে। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। প্রথম কথা, যে বেঁচে আছে, পুলিশ যদি ঠিক সঠিক তদন্ত করতে চায় তাহলে ইমিডিয়েট তার কিন্তু হসপিটালেই থাকুক, যেখানেই থাকুক, তার স্টেটমেন্ট দিতে হবে এবং ভিডিও রেকর্ডিং করতে হবে। শাহজাহান যে জেলে আছে সেখান থেকে কোনো মোবাইলে কারোর সাথে যোগাযোগ করেছে কিনা সেটাও দেখতে হবে। বলবে অ্যাক্সিডেন্টাল ডেথ, কজিং ডেথ বাই নেগলিজেন্স 304 কেস হয়ে যাবে, কজিং ডেথ বাই নেগলিজেন্স। কিন্তু এটি যে প্রিপ্ল্যান্ড ওয়াইজ করা হয়েছে, এটা যে তার আগে যে আজকে আমি মানে থট নেওয়া হয়েছে, তার ড্রিম নেওয়া হয়েছে, প্রিপারেশন নেওয়া হয়েছে, তারপরে অ্যাকশন, এইটা তো তদন্ত সাপেক্ষ। গাড়িটা কিভাবে আসছিল, কোথা দিয়ে যাচ্ছিল, স্কিড মার্কটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত মাইল বেগে যাচ্ছিল, কিভাবে ব্রেক করা হয়েছিল, এগুলো দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। কে করবে? এটা কি সিবিআই করবে? তাহলে এক তদন্তের রেজাল্ট বেরোবে। বেশ কিছু জায়গা, বেশ কিছু ধোঁয়াশার জায়গা আছে, বেশ কিছু ফাঁক ফোকর আছে যেখান থেকে সুবিধাও পাওয়া যেতে পারে। আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক জানাচ্ছিলেন। আরও একটা জিনিস সন্দেহ তৈরি করেছে মৃত চালকের বাবার মনে, কারণ গাড়িটি, এই ট্রাকটি, লরিটি ছিল একেবারে ফাঁকা, কিচ্ছু ছিল না এবং তালতলা মোড়, সেই মোড়ের কাছে বেপরোয়া গতিতে এটা এগোতে থাকে, আবার রং সাইড দিয়ে আসে, তারপর গাড়ির ডান দিকে সজোরে ধাক্কা মারে এই লরিটি। এই দুর্ঘটনার পরে সন্দেহ প্রকাশ মৃত গাড়ির চালকের বাবার যে এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা। অ্যাক্সিডেন্ট, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট। এবার ওই গাড়িটা খালি গাড়ি, সাধারণত এদিক দিয়ে বালি নিয়ে আমাদের ওদিকে গাড়িগুলো যায়, এদিক দিয়ে বালি নিয়ে যায়, লোড গাড়ি যায়, কিন্তু খালি গাড়ি যাচ্ছিল। তালতলা মোড়ের পর থেকে গাড়ি বেপরোয়া গতি হয়ে যায়,
যারা পিছনে বাইক ফাইক ছিল তারা বললো যে এই ব্যাপার, গাড়িটা একদম আমাদেরকে গাড়ি সাইড দিচ্ছিল না, পিছনে বাইকগুলো আসতে থাকে। তারপরে এখানে এসেই এদের গাড়িতে একদম সজোরের ডাইনে রং সাইডে গিয়ে একেবারে মেরে দেয়। হ্যাঁ, সন্দেহ আমার হয়, যেহেতু রং সাইডে মেরেছে, গাড়ির সামনেও মারেনি। অল্টো গাড়িটা যদি সামনাসামনি মারতো সেটা আলাদা জিনিস, সাইডে মেরেছে। গাড়িটা স্পটে দেখলে, তদন্ত হলেই প্রশাসন বুঝতে পারবে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রশাসন যেই তদন্ত করুক, আমি সবার উপরে আস্থা আছে, যে তদন্ত করবে আমি মেনে নেবো যে আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে যেহেতু সাক্ষী ভোলানাথ ঘোষ, তাই ভোলানাথ ঘোষের গাড়িতে ইচ্ছে করে অর্থাৎ পরিকল্পনা মাফিকই এই ধাক্কা মারা হয়েছে, এমনই অভিযোগ রেখা পাত্র। শোনাই আপনাদের। শাহজাহানের যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাদ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশকারী কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশকারী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। শেখ শাহজাহানের এক অনুগামী, সেই অনুগামী যার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে কিছুদিন আগে একটা খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই মুসলিম শেখ, তিনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ শাহজাহান এসব করে না, তারা এসব করে না, এগুলো মিথ্যে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে খুন করা হয়েছে, আমরা ওসব করার লোকই নই, এমনটা দাবি মুসলিম শেখের, অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামী যে। এদিকে সবিতা রায়, তিনিও বলছেন এটা ভিত্তিহীন, দুর্ঘটনায় ঘটেছে, পুলিশ তদন্তেই সবটা বেরিয়ে আসবে, এমনটা দাবি সবিতা রায়। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য, সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে, তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো, ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন সবাই আছে, তদন্ত করুন, তদন্ত যদি হয়। সন্দেশখালী অর্থাৎ বয়নবাড়ির এই ঘটনায় রীতিমতো একযোগে কেন্দ্র এবং রাজ্যকে তোপ অধীর রঞ্জন চৌধুরী আর মোহাম্মদ সেলিমের। কি বলছেন তারা বলছেন সাক্ষীকে রক্ষা করার দায়িত্ব তদন্তকারী সংস্থা আর রাজ্য পুলিশের। সিবিআই এবং পুলিশকে যেমন তোপ দেখেছেন মোহাম্মদ সেলিমও, তিনি কি বলছেন যে বাংলায় এভাবেই মস্তানদের কেরামতি চলে। কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলছেন কুণাল ঘোষ, তিনি বলছেন যে রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের কটাক্ষ। মেরে দিতে পারে না সাক্ষী, এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে, সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। প্রথমে তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট ঘটনা, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির, তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআইয়ের উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকরিকাণ্ডের পরে সিবিআইয়ের হেফাজতে সাক্ষী মারা গেছে। তাহলে ইডি সিবিআই কীভাবে চলছে আর রাজ্য পুলিশ কীভাবে চলছে সেটা অভয়াকাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। অভিযোগের ওপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না। সিপিএম জমানায় কতজন সাক্ষী সব রহস্যজনকভাবে, এমনকি লালবাজারের উপর থেকেও তিনি নাকি ঝাঁপ মেরে মারা গেছেন, এইসব হয়েছে।
তো ফলে এদের মুখে, এই বিজেপি, এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা শোভা পায় না। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে মৃত্যু হয়েছে, পুলিশের উপর ছাড়ুন না, পুলিশ দেখছে। রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে বিজেপি সরব রয়েছে। তবে ভোলানাথ ঘোষ তার পরিবারও কিন্তু অত্যন্ত সরব, সঠিক তদন্তের কথা বলছেন। একইভাবে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো তিনিও কিন্তু বলছেন তদন্ত তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম, সেই সময় আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লরি এসে এটা করে। কি বললেন যে জেনে বুঝে মেরেছে, মানে এইটা আমি বলতে পারবো না, ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে মেরেছেন, কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমার সঙ্গে সবারই ঘনিষ্ঠ, মানে এইটুকু বলবো, সন্দেশখালী সব মানুষের সঙ্গে আমি খোলামেলা কথা বলার চেষ্টা করি, যেহেতু তাদের ভোটে আমি নির্বাচিত। ফলে আমার সঙ্গে এমনি কারো সুখ দুঃখে সবসময় কথা হয়, সে আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। সেই ক্ষেত্রে বলবো এই বিষয়গুলো তদন্ত না করলে বেরোবে না, তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনকে জানাবো। আর এই ঘটনা অর্থাৎ সাক্ষী যখন যাচ্ছেন কোর্টে, তখন তার মৃত্যুর ঘটনা, যেখানে দুর্ঘটনার তত্ত্বকে অনেকেই মানছেন না, বলছেন পরিকল্পনা করে খুন করা হয়েছে। এরকম আরও একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সাইকেল নামটা মনে পড়ছে, অনুব্রত মণ্ডল, এবার নামটা মনে পড়ছে। এই সাইকেলের পরিবার ছিল গাড়িতে যখন তিনি যাচ্ছিলেন, আর সেই সময় সেই দুর্ঘটনা ঘটে, যেখানে মর্মান্তিক দুর্ঘটনায় তার সন্তানেরও মৃত্যু হয়। 2022 সালের এপ্রিলে মাঝরাতে ইলমবাজারের জঙ্গলের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল সাইকেলের গাড়ি। আমাদের সামনে তন্ময় প্রামাণিক রয়েছেন। সেদিনের ঘটনা একটু তন্ময় জানতে চাইবো, কারণ এই ঘটনা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল যে কেউ খুন করেছে, সাইকেলকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। কি হয়েছিল সেই সময়, যেন আজকের ঘটনার সঙ্গে আমরা মিল পাচ্ছি কেন? দেখো, তখন বীরভূম তোলপাড় চলছে কয়লা এবং গরু পাচারের মামলা নিয়ে, সিবিআই যে মামলা নিয়ে তখন ধরপাকড় ব্যাপকভাবে, তাদের ভিজিট করা, বিভিন্ন জায়গায় হানা দেওয়া, সিবিআই হানা চলছিল। সেই সময় দেখা গেল যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মূল অভিযোগ গরু পাচার এবং কয়লা পাচারের, সেখানে অনুব্রতর দেহরক্ষী সাইকেল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে অনুব্রত মণ্ডলের সাম্রাজ্যের টাকা পয়সা লেনদেন হয় এই সাইকেলের হাত দিয়ে, বিশেষ করে গরু পাচারের গোটাটাই নিয়ন্ত্রণ করে তার দেহরক্ষী সাইকেল হোসেন। তখন এই সাইকেলকেও সিবিআই বারবার ডাকছিল, কারণ সাইকেল অনুব্রত মণ্ডলের যাবতীয় বিষয় সে জানে, খুঁটিনাটি জানে, কোথা থেকে টাকা আছে, কোথায় টাকা তোলা হয়, যা যা অভিযোগ উঠেছিল। ফলে সাইকেল ছিল ওই মামলার অন্যতম অভিযুক্ত এবং অন্যতম সাক্ষীও বলা চলে। সেখানে সেই সাইকেল তার পরিবার নিয়ে দুর্গাপুর গেছিল। তারিখটা ছিল 26শে এপ্রিল 2022। দুর্গাপুরে সেখানে খাওয়া দাওয়া শপিং করার পর যখন তারা ফিরছিলেন বোলপুরের বাড়ির উদ্দেশ্যে, তখন এই ইলামবাজারের বাজার ক্রস করার পরে যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, সেখানেই পরপর দুটি গাড়িতে তিনি, তার বন্ধু, তার পরিবার, মেয়ে সব ফিরছিলেন। কিছুক্ষণ আগেই গাড়ি দাঁড় করিয়ে গাড়ি বদল করেন সাইকেল। তিনি পিছনে গাড়িতে চলে আসেন, সামনে গাড়িতে তার মেয়ে, তার বন্ধু ছিল। তারপরেই কিন্তু একেবারে বলা ছিল ঠিক আজকের ঘটনা যেটা ঘটেছে, একটি ট্রাক, সেদিন একটি ট্রাক ওই গাড়িটি, সামনে গাড়িটিকে একেবারে এত জোরে ধাক্কা মারে যে সে গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তার মেয়ের মৃত্যু হয়, তার বন্ধুর মৃত্যু হয়, তার মেয়ের দেহাংশ 30 ফুট গাছের উপর থেকে পাওয়া গেছে। ধন্যবাদ তন্ময় প্রামাণিক। আমাদের সেদিনের ঘটনা বলছিলেন যে আজকের ঘটনার সঙ্গে, ঘটনাক্রমের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। ছোট ছেলে মৃত্যু শোকে পাথর গোটা পরিবার, অর্থাৎ সত্যজিৎ ঘোষের মৃত্যু, এবং তাতে রীতিমতো গোটা পরিবার শোকে পাথর হয়ে গিয়েছে। তার স্ত্রী, ভোলানাথ ঘোষের স্ত্রী, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে আপনাদের জানিয়ে রাখি, এই যে ভোলানাথ ঘোষ, কেন এর উপর এত আক্রোশ, কেন টার্গেট হলো এই ভোলানাথ ঘোষ? আপনাদের জানাই, একসময় ভোলানাথ ঘোষ আর শেখ শাহজাহান অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভোলানাথ ঘোষকে বর্দা বলে ডাকত শেখ শাহজাহান। শাহজাহানের ব্যবসা, আর্থিক লেনদেন সবকিছু দেখভাল করত এই ভোলানাথ ঘোষ। পরে আলমগীর আর শিবু হাজরা শাহজাহানের ঘনিষ্ঠ হয়ে ওঠে। আলমগীর আর শিবু হাজরা শাহজাহানের ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পরেই ভোলানাথ ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভোলানাথকে নিয়ে শাহজাহানের কাছে নানা অভিযোগ করত শিবু আর আলমগীর। 2020 সালে শাহজাহানের লোকজন ভোলানাথ ঘোষের বাড়ি ভাঙচুর করে। তারপর থেকে পরিবার নিয়ে এলাকা ছাড়া ছিলেন এই ভোলানাথ ঘোষ। শাহজাহান গ্রেফতার হওয়ার পর 2024 সালে এলাকায় ফেরেন এই ভোলানাথ। আর এলাকায় ফিরতেই
ভোলানাথ শাহজাহান ঘনিষ্ঠদের টার্গেট হয়ে যায়। শাহজাহান ঘনিষ্ঠদের অনুমান ভোলানাথ সিবিআই কে সাহায্য করেছে। ভোলানাথের কাছ থেকে শাহজাহানের ব্যবসা সম্পত্তির তথ্য পায় সিবিআই। ছেলের সময় বয়স আগে বিভিন্ন তালে জড়িত থাকতো, আর মোটামুটি বিভিন্ন পার্টি কোনো বড় পদে আসেনি 3 সাল থেকে। তারপর সেভাবে চলতো। 13 সালে ওই পার্টিতে ঢুকলো, তখনই বললো তুমি তো মাছ ব্যবসাটা ভালো বোঝো, তো মাছ ব্যবসাটা একসঙ্গে করি। না ভাই, ছেলেদের আপত্তি ছিল, কিন্তু এখানে যে পরিবেশে চলতে ফিরতে গেলে তার কিছুটা কথা আমাকে শুনতে হবে। করে এবার ব্যবসায়ী কপালটা ভালো, মানে এত ফলক দ্বারা একটা ভালো ইনকাম হচ্ছে। যখন 16 সাল থেকে 16, 17, 18, 19, 20, 21 হয়ে গেছে, 20 হয়ে গেছে, তখন দেখছে যেহেতু পার্সেল লেখা আছে, যদি ওকে পুটিয়ে দেওয়া যায় তাহলে কাউকে দিতে হবে। যেটা হওয়ার হয়ে গেছে, আর এরপরে আমার কোনো ক্ষতি করার কোনো ভয় নেই বা কিছু নেই। যাওয়ার তো হয়ে গেছে। এই বাড়িটা বসে আছেন, এই যেটুকু আছে লাগানো, এসব লুট করা। 6টা ঘরে সব এসি আলাদা, সবার সঙ্গে সবার অ্যাটাচ বাথরুম, সব Sunder করা। শুধু এসে দেখি 4 বছর ধুলো জমে তাড়াতাড়ি করে, আর কোনো কিছু ছিল না ভিতরে। এমন একটা ব্যক্তি ছিল, ইনি মানে কারুর দিতেন না, মানে এমএলএ এমপি মাথার উপর দিয়ে শাহজাহান যেত, একদম কোনো ব্যাপার না। আমি শেষ কথা, একদম ছিলেন গাড়িতে সামনে ছিলেন তো, একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাত জ্যাকেট পরা কালো রকম দেখতে পাচ্ছি, যখন মাথাতে আমি ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো বোধহয় ওয়ান্টেড। হ্যাঁ, ওয়ান্টেড মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি, কতটা ডেভেলপ। পরে যে আপনার উপর হামলা হবে না তার কি? আর হলেও আর কিছু আসে না, কারণ যখন ছেলে চলে গেছে আর আমাকে মারলে আর কি হবে? আর একটা ছেলে তো বাড়ি থাকে, সেই দেখে নেবে। হুমকি আসছিল, টার্গেট ছিলেন স্বামী, ছোট ছেলেকে হারিয়েছেন। সব মিলিয়ে শোকাহত ভোলানাথ ঘোষের স্ত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত এই মুহূর্তে জানা যাচ্ছে, এবং সে কারণেই ভোলানাথকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। ভোলানাথের এমনটাই দাবি। কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি, ওকে যখন সাইডে ঘাটটা কাজ করে সালি। গাড়িটা কে চালাচ্ছিল? আলিমি। গাড়ি আলিমি চালিয়েছে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। মোল্লার নামে যে গাড়িটা ছিল, আমি তো যাইনি খান। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা ঘটলো, দুর্ঘটনার পরে কি এই আলিম গাড়িতে করে অন্য কোনো বাইকে চলে গেছিল দেখেছেন? তখন আমার সেন্স নেই, আমি জানি না। মানে অনেকদিন থেকে একটা পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ আমি বড়বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ডাক্তার কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে সরিয়ে দিতে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আচ্ছা, আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়িতে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বা আমাদের হাজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম, কিন্তু ওরা বেরোতে পারছে না। এক দিন যাচ্ছে, বিভিন্ন পরিকল্পনা যেগুলো আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকে। মানে শোনে না, বিভিন্ন লোক যে বিভিন্ন আপদ খবর পাঠাতো, ওনাকে সতর্কতা বলুন, এইসব সবাইকে সম্মান দিয়ে বলছি। আমি খুব কষ্টে আছি, সন্তান হারা তো, বাড়িতে গিন্নি স্ট্রোক করেছে, আমি বাড়ি যাই। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। আজ সংসদে বিজেপি 26-এ বাংলায় সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী দাবি অমিত শাহ। বিহারে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে হাঁটার ফল রাহুল গান্ধী পেয়েছেন, তিনি বলছেন বাংলায় অনুপ্রবেশকারীদের সঙ্গে রাখলে একই ফল হবে, পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসবে বিজেপি। এই দাবির পাশাপাশি তিনি আরো দাবি করেছেন, বাংলায় তৃণমূলের জন্যই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না। এই নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से, वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी,
ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। আপনি শুনলেন অমিত শাহ দাবি, আপনার প্রতিক্রিয়া? এলোমেলো কথা বলেছেন, ভারতবর্ষের মানচিত্র নিয়ে কোনো ধারণাই নেই। আজকে আপনি বলুন না, বিহারে ঘুষবৈঠিয়া বলে অমিত শাহ বলছেন, বিহারে কোথায় ইন্টারন্যাশনাল বর্ডার আছে বলতে পারবেন? আর এদিকে বাংলায় 2200 কিলোমিটারের বর্ডার আছে। ঐতিহাসিকভাবে পূর্ব বাংলা থেকে বাংলায় উদ্বাস্তু এসছে, শরণার্থী এসছে, এসব তো জানেন না। ছোটবেলায় জয় শ্রীরাম RSS জিন্দাবাদ করে এসে এখন গৃহমন্ত্রী হয়েছেন, যা ইচ্ছে বলে দেবেন। বাংলার প্রায় 40% হচ্ছে ওপারের শরণার্থী, সেই 1946 সাল থেকে আসতে শুরু করেছে, আসছে শরণার্থী, এখানে এসে আশ্রয় নিয়েছে। আর তাদের ওপর এখন বলছে যে তাদের সব বার করে দেবো। ঘুষবাইট বললে নয়, শরণার্থী এরা। আর সবথেকে বড় কথা, জয়প্রকাশ বাবু উনি বলছেন যে এই রাজ্যের সরকারের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে না, শুনুন, কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। কিছুটা বাকি কেন রেখে দিয়েছেন? তার কারণ হচ্ছে ওই যে BSF, এই যে আপনারা দেখাচ্ছিলেন না, কিছু লোক চলে যাচ্ছে, কিছু লোক আসছে, তারা বলছে আমরা দালালদের পয়সা দিয়ে বর্ডার ক্রস করেছি। সেই টাকা কোথায় গেছে? সেই টাকাটা তো গেছে অমিত শাহর পকেটে, আগে যেত রাজনাথ সিং এর পকেটে আর বিজেপি পার্টি ফান্ডে। আজকে সেই জন্যই ওরা এই জায়গাটা রেখে দিয়েছে। এইটা নিজেদের স্বার্থে করে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে। কেন করতে পারেনি? অপদার্থ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এর পাশাপাশি আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো। SIR এর বিরোধিতা করলে বিহারের মতো বাংলাতেও সাফ হয়ে যাবে। লোকসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি অমিত শাহ। মনে রাখবেন, জনতার রায় আসল। SIR এর বিরোধিতা করলে বাংলা তামিলনাড়ুর শাসক দল সাফ হয়ে যাবে। লোকসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। SIR का विरोध करोगे तो बिहार की जगह बंगाल और तमिलनाडु में भी साफ। मान्यवर, इस 140 करोड़ की जनता का जनादेश ईश्वर का आदेश होता है। हमारे यहाँ तो कहते हैं ना कि जनता ही जनार्दन है, तो जनता का फैसला श्री कृष्ण का फैसला होता है, जनार्दन का फैसला।